রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় সাক্ষ্য গ্রহণ শুরু। সাক্ষ্য দিচ্ছেন মামলার বাদী। এজলাসে হাজির করা হয়েছে আসামি সোহেল রানা ও স্ত্রীকে। আমি আমার মাসুম বাচ্চা যে নৃশংস হত্যাকাণ্ড, যে বর্বরচিত ধর্ষণ, এটা একটা ন্যায় এবং সুষ্ঠু বিচার এবং সেই বিচারের দ্রুত কার্যকারিতা। এক্সপ্রেসওয়েতে ট্রাকের পিছনে প্রাইভেট কারের ধাক্কা, প্রবাস ফেরত ছেলে মা সহ 5 জন নিহত। যশোরে নেওয়া হচ্ছে মরদেহ। মারা যাওয়াটা আর সাথে ড্রাইভার, এটা খুবই মর্মাহত ঘটনা। প্রায় 8 ঘন্টা পর বাগেরহাটের মাজারের দিঘিতে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার। দুপুরের জানাজার পর দাফন করা হবে ফাতেমাকে। এক সপ্তাহের মধ্যে ইরানের সাথে যুদ্ধবিরতির সমঝোতার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। লেবাননে আগ্রাসন বন্ধে মধ্যস্থতায় ডোনাল্ড ট্রাম্প। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরপি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে জানিয়ে দেব পুরো খবর। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়েছে। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিনের এজলাসে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছেন মামলার বাদী রামিসার বাবা। এ সময় তিনি ন্যায় বিচার চেয়েছেন। এছাড়াও আরও কয়েকজন সাক্ষ্য দেবেন আজ। গতকাল আসামি সোহেল রানা তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়। শুনানি শেষে আদালত সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন। এ মামলায় প্রত্যক্ষদর্শী, ফরেনসিক বিশেষজ্ঞ, তদন্ত কর্মকর্তা সহ মোট 18 জন সাক্ষী রয়েছেন। সরকার, বিরোধী দল উভয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সংসদে এমন একটা আইন পাশ করুন যেটা যারা স্বীকারোক্তি দিবে, স্বীকারোক্তি দেওয়ার সাথে তার 1 মাসের ভিতরে সেই রায় হবে এবং সেটা কার্যকারিতা হবে। দর্শক, শিশু রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের বিষয়ে বিস্তারিত জানবো। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, সাক্ষ্য গ্রহণের শুরুতে বিচারক কি বললেন এবং বাদী ও বিবাদী পক্ষের বক্তব্য কি? শিশু রামিসা হত্যা মামলায় আজকে জবানবন্দি দিয়েছেন রামিসার বাবা যিনি রয়েছেন তিনি। সেখানে তিনি তার শিশুকে হত্যা এবং ধর্ষণের যে নৃশংস বর্ণনা সেটি তিনি তুলে ধরেছেন। কিছুক্ষণের আগেই শিশু রামিসার বাবার যে জবানবন্দি শেষ হয়েছে এবং তাকে জেরা করেছেন স্টেট ডিফেন্স। আমরা পুরো বিষয়টা যদি বলি যে আদালতে যখন শিশু রামিসার সাক্ষ্যগ্রহণ শুরু হয়, প্রথমেই এই মামলার যিনি পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু, তিনি আদালতকে একটি বিষয়ে নজরে আনেন যে আসামি সোহেল রানা তিনি যে বিভিন্ন এই আদালতে আসার পথে এবং এজলাসে ওঠার পথে তিনি যেই নানা ধরনের বক্তব্য দিয়েছিলেন গতকাল এবং আজকে, সেটি যাতে কোনোভাবেই প্রচার না করা হয়, সেটি যাতে এই মামলার বিচারে বিলম্ব করতে এবং মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তিনি যে বক্তব্য দিচ্ছেন সেটি যাতে প্রচার না করা হয়। পাশাপাশি এই বিষয়ে একটি কঠোর নির্দেশনা দিয়েছেন আদালত পুলিশকে। সেখানে আমরা দেখছি বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু তিনি বলছেন যে এই মামলায় বিচারকে বিলম্বিত করার জন্যই তিনি নানা রকমের চেষ্টা করছেন। তবে আজকে যেহেতু এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে, সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে প্রথমেই সাক্ষ্য দিয়েছেন রামিসার বাবা, যিনি সাক্ষ্য দিয়েছেন, তাকে জেরা করেছেন। সেখানে উঠে এসেছে তিনি যে যখন রামিসাকে হত্যা করা হয় তিনি তখন অফিস থেকে ফিরে আসেন, খবর পেয়ে এসে যখন তিনি দেখেন তার শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই বিষয়ে তিনি এখানে বর্ণনা তুলে ধরেছেন। আজকে আরও কয়েকজন সাক্ষ্য দেবেন এবং সেখানে ফরেনসিক বিশেষজ্ঞরা রয়েছেন, মামলার কয়েকজন প্রত্যক্ষদর্শী রয়েছেন, আলামত যারা সংগ্রহ করেছেন সেখানে পুলিশ কর্মকর্তারা রয়েছেন। এছাড়া যখন সুরতহাল রিপোর্ট করা হয় সেখানে যারা উপস্থিত ছিলেন তাদেরকেও সাক্ষী করা হয়েছে। তবে যেহেতু গতকালকে এই মামলাটির অভিযোগ গঠন করে বিচার শুরু হয় এবং বিচার শুরু হলে আজকে এই সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এই মামলাটি যেহেতু আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হয়েছে, আজকে মূলত দিনব্যাপী বিচার এই সাক্ষ্যগ্রহণ চলবে। তবে আগামীকালকে হয়তো সাক্ষ্যগ্রহণ আরও থাকবে। আমরা সাক্ষ্যগ্রহণের আজকের পুরো সাক্ষ্যগ্রহণ অধ্যায়টি শেষ হলে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো যে আজকে ঠিক কতজন সাক্ষ্য দিয়েছেন এবং কারা কারা সাক্ষ্য দিয়েছেন। এখন পর্যন্ত একজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। ধন্যবাদ রাব্বি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
এক্সপ্রেসওয়ে ঢাকা ভাঙা অংশে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 শিশু। পুলিশ জানায়, ঢাকা থেকে যশোর যাওয়ার পথে মালিগ্রামে দাঁড়িয়ে থাকা সিলিন্ডার বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় প্রাইভেট কারটি। এ সময় প্রাইভেট কারে থাকা 7 জনের মধ্যে চালক সহ 4 জন ঘটনাস্থলেই মারা যান। বাকি 3 জনকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে মৃত্যু হয় আরও 1 জনের। দীর্ঘদিন পর মালয়েশিয়া থেকে ফিরেছে ছেলে। তাকে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন নূরজাহান বেগম। ছেলে ফেরার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হলো। স্থানীয়রা জানায়, ভোর 4:30টার দিকে ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল একটি প্রাইভেট কার। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের ফরিদপুর অংশের মালিগ্রাম এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান গাড়িতে থাকা নূরজাহান, তার 2 সন্তান আরিফ ও আয়েশা এবং চালক জাহিদ। ভোর 4:30টার দিকে ফোন পাই যে মালিগ্রাম অ্যাক্সিডেন্ট করছে। দ্রুতভাবে যাইয়ে দেখি যে প্রাইভেট কার মারিয়ে দিয়েছে ট্রাকের পিছনে যেয়ে। ট্রাকের পিছনে আর একটা প্রাইভেট কার দ্রুত গতিতে চলছিল, তখন নিয়ন্ত্রণ হারিয়ে ওই প্রাইভেট কার ট্রাকের ভিতরের অংশে ঢুকে যাওয়ার পরেই একজন শিশু সহ মোট 5 জন নিহত হয়েছেন। তাৎক্ষণিক সময়ে উদ্ধার কাজ শুরু করি এবং 3 জন আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করি এবং 4 জন স্পট ডেড। বাকি 3 জনকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে মৃত্যু হয় মালয়েশিয়া ফেরত নূরজাহানের আরেক সন্তান রাকিবেরও। আহত 2 শিশু ফরিদপুর মেডিকেলে ভর্তি আছে। এয়ারপোর্টের থেকে আমার কুটুমকে রিসিভ করে আসার পথে ভাঙা অ্যাক্সিডেন্ট করে আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার 2 কুটুম, আমার স্ত্রী আর গাড়ির ড্রাইভার, এই 5 জন মারা গেছে জায়গায়। আর আমার ছোট বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে, এরা 2 জন হসপিটালে ভর্তি আছে। তার লাশের যে অবস্থা, আমার জীবনে এরকম কখনো দেখিনি, এত মর্মান্তিক অবস্থা। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ, তবে পালিয়েছে ট্রাকের চালক ও হেলপার। আমরা যতটুকু তথ্য পেয়েছি এগুলো যাচাই বাছাই করে এই ডেড বডি ওনাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে হস্তান্তর করে তো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। নিহতদের সবার বাড়ি যশোরের ঝিকরগাছায়। জারিন অর্নি, যমুনা নিউজ। বাগেরহাটে খান জাহান আলী মাজারের দিঘিতে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ভোর 4:30টার দিকে মাজার ঘাট থেকে 7 বছরের ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়। গতকাল রাত 8:30টার দিকে দিঘির একটি ঘাটে শিশুটি গোসল করতে নামলে তাকে টেনে নিয়ে যায় কুমির। তার চিৎকার শুনে শুরুতে মাজারে থাকা স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে স্থানীয়দের সাথে উদ্ধারে নামে ফায়ার সার্ভিসও। স্থানীয়রা জানান, ফাতেমার মা একজন মানসিক ভারসাম্যহীন। মায়ের সাথে মাজারেই থাকত ফাতেমা। বেশি ওঠার আসে মানে 5-7 মিনিট পরে নিয়ে এখানে যখন আনা হয়েছে, কুমির তখন ওই ঘাটের থেকে করে এখানে এসে এই ঘুরিয়ে এখন বর্তমানে ওই মানে দক্ষিণ সাইডে আছে। যে সতর্ক থাকা উচিত, যেরকম কুমিরে মানুষ লোক ধরে এরকম নামবো না বা আলোকি মন্দ, এটা তো সবাই বোঝে না যে এটা তো সবাই একটু দিঘির ভিতরেই নামে। দেশি বিদেশি লোক যারা মাজারে আসে তাদের নিরাপত্তা বিষয়টা নিশ্চিত করে কিভাবে এটা ভালো করলে ভালো হয়, যে কুমির থাকতে পারে বা জনগণের ক্ষতি হয়, মাজার ঐতিহ্য নষ্ট হয়, এবং অবশ্যই আমরা ব্যবস্থা নেব। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, জানাজা ও দাফনের বিষয়ে কি বলছেন প্রশাসন? ঘটনার কি কোনো তদন্ত হবে কি না জানাবেন? প্রশাসন যে জিনিসটি আমাদেরকে কিছুক্ষণ আগে নিশ্চিত করেছে সেটি আমরা জেনেছি এখানকার স্থানীয় যিনি এই মাজারের প্রধান খাদেম, তার মাধ্যমে। সেটি হলো যে প্রশাসন যে শিশুটি নিহত হয়েছে, শিশুটির ময়না তদন্ত হবে না, কারণ তারা সুরতহাল রিপোর্টের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে এটি কুমিরের আক্রমণেই সে নিহত হয়েছে। আর যেটি বলেছে যে এই শিশুটিকে কিছুক্ষণ পরেই আপনার এখানে জানাজা হবে। জানাজা শেষে এই মাজারেরই একটি গণকবরস্থান আছে, সেই কবরস্থানটিতে দাফন করা হবে। এছাড়া
যেটি জানিয়েছেন সেটি হলো যে এই ঘটনায় একটি তদন্ত কমিটি করা হবে যে বারবার কেন কুমির হিংস্র হয়ে উঠছে। আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কালকে রাতে দুর্ঘটনা ঘটছে, 8 ঘন্টা পার হয়েছে, শিশুটির দাফন সম্পন্ন হয়নি। এখনই দেখেন ঘাটে আমরা সকাল থেকেই দেখছি শিশুরা বা বিভিন্ন বয়সের মানুষ এখানে গোসল করছে, কেউ কেউ ভিতরেও চলে যাচ্ছে সাঁতরিয়ে। তা এই যে বিষয়, এটিকে আসলে সচেতন হতে হবে। সচেতন না হলে এটিকে নিয়ন্ত্রণ করা মাজার কর্তৃপক্ষের পক্ষে বেশ খানিকটা কঠিন বলে তারা জানিয়েছে। আর এছাড়া এখানে মানুষের সবসময় যেন ভিড় থাকে, সমাগম থাকে। বিভিন্ন অকেশনে ঈদের ছুটি রেস্টে এখনো কাটেনি, যে কারণে মানুষের সমাগম আমরা দেখছি সকাল থেকেই আছে। গতকালকে আরো মানুষের ভিড় ছিল, রাতেও আমরা দেখছি অনেক মানুষের এখানে সমাগম ছিল। এই শিশুটিকে যাতে উদ্ধার করা যায়, যতক্ষণ পর্যন্ত উদ্ধার না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা দেখেছি এখানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, বিশেষ করে এখানকার সংসদ সদস্য তিনি খোঁজ নিয়েছেন। তিনি রাত 1:30টার সময় এখান থেকে গিয়েছেন। তা আমরা এই বিষয়গুলি দেখছি, এত নজরদারির পরেও কিন্তু মানুষকে সচেতন করা যাচ্ছে না। এখানকার মূল যে বিষয়টি, এখানে যারা আছেন, যারা পর্যটক হিসেবে আসেন আর যারা এটা নিয়ে কাজ করছেন, তারা বারবার যে বিষয়টি বলার জন্য চেষ্টা করছেন যে পর্যটকদেরকেও সচেতন হতে হবে। স্থানীয় মানুষরা যেরকম সচেতন করার জন্য চেষ্টা করছে, যারা এখানে ঘুরতে আসেন বা ভ্রমণে আসেন তাদেরকেও সচেতন হতে হবে। যদি সচেতন না হয় সেক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা বা যে শঙ্কা সেটি কিন্তু থেকেই যায়। তা আমরা এখানে যেটা দেখছি যে জানাজার প্রস্তুতি চলছে, অল্প কিছুক্ষণ পরেই জানাজা হবে। প্রশাসনের বিষয়টি নিশ্চিত করেছে আর এখানেই দাফন সম্পন্ন হবে মেয়েটির। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। ধন্যবাদ ইয়ামিন, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি। ঈদের ছুটির শেষে আজও ঢাকা ফিরছে মানুষ, তবে ঢাকা ফেরত যাত্রীর চাপ কম কমলাপুর রেলওয়ে স্টেশনে। ফিরতি যাত্রায় ভিড় আর ঝুঁকি এড়াতে ঈদের পরদিন থেকেই ধীরে ধীরে ঢাকায় ফিরছে নগরবাসী। তাই পথে ঝক্কি তেমন ছিল না বলে জানান রেলের যাত্রীরা। এদিকে আজও ঢাকা ছাড়ছে কিছু সংখ্যক মানুষ, তবে সেই সংখ্যা খুবই কম। আগেভাগে ফেরার কারণে যাত্রীরা বলছেন যাওয়ার সময় কিছুটা ভিড়ের ঝুঁকি পোহাতে হলেও ফেরার যাত্রা ছিল বেশ স্বস্তির। আলহামদুলিল্লাহ খুব ভালো এবং সবকিছু উন্নত ছিল আর ব্যবস্থাও খুব ফ্রেশ ছিল। ভিড় অত বেশি ছিল না, তো যাওয়া আসা জার্নি স্বস্তি মতোই ছিল। যাত্রা খুব ভালো ছিল। আজকে থেকে আমাদের ট্রেন স্বাভাবিকভাবে চলছে আর কি। হাম উপসর্গে থামছে না মৃত্যু। 24 ঘন্টায় 2 জেলায় প্রাণ গেছে আরও 3 জনের। এরই মধ্যে ফরিদপুর মেডিকেলে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 2 শিশুর। এ নিয়ে ফরিদপুরে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 20 জনে। 24 ঘন্টায় হাসপাতালটিতে নতুন রোগী ভর্তি হয়েছেন 54 জন। সিলেটে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 1 জনের। বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 67 জন। মোট চিকিৎসাধীন 265 জন। এছাড়া বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনার বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হাম উপসর্গে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। সেই জঙ্গল সলিমপুরে এখনো বন্ধ হয়নি চাঁদাবাজি। চট্টগ্রামের ভয়ঙ্কর এই জনপদে বসবাসরতদের অভিযোগ, 2 বাহিনীর সদস্যরা এখনো সক্রিয়। চাঁদা না দিলে নিয়ে যায় গোপন টর্চার সেলে। যৌথ অভিযানের পর প্রশাসন নিয়ন্ত্রণ নিলেও ধরা পড়েনি মূল হোতারা। চাঁদা চাইলে পুলিশকে জানাতে বলেছেন কর্মকর্তারা। প্রায় 3100 একর আয়তনের জঙ্গল সলিমপুর। পাহাড়ের ভাঁজে ভাঁজে গড়ে ওঠা বসতি, যেখানে কিছুদিন আগেও ছিল সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদারদের নিরাপদ আস্তানা। যৌথ অভিযানের পর এখন প্রশাসনের নিয়ন্ত্রণে বলা হলেও ভেতরের চিত্র ভিন্ন। ইয়াসিন ও রোকন সহ তাদের বাহিনী গা ঢাকা দিলেও জঙ্গল সলিমপুরে বসবাসরতদের অভিযোগ, এখনও বন্ধ হয়নি চাঁদাবাজি, নির্যাতন। বাহিনীর অনেকে প্রকাশ্যে ঘুরছে। ঘরবাড়ি, রাস্তা নির্মাণ সহ যে কোনো কাজে একাধিক গ্রুপকে দিতে হয় চাঁদা। কেউ কাজ করতে গেলে 2000, 3000 এইরকম দাবি করে। কারা এরা? আছে, পোলাপান আছে না। একটা ঘর তুলতে গেলে 3000 টাকা, 4000 টাকা চাঁদা নিতে আছে। বিভিন্ন অ্যাঙ্গেলে আইতে আছে, নিতে আছে, না দিলে আপনার কাজ বন্ধ। যে আইতে আর তারই সান্তা জন লাগে না, আমগো পিঠের ভিতরে ধুলুরে। আমরা গরিব মানুষ, আমগো বাবা। আপনারা যদি টাকা না দেন তাহলে ঘরের কাজ করতে দিব না, ঘর আমরা নিয়ে ফেলবো, আমরা বিক্রি করে ফেলবো, অনেক কিছু বলতেছে। বসবাসরতদের দাবি, পাহাড়ে এখনও আছে বাহিনীর গোপন টর্চার সেল।
চাঁদা না দিলে সেখানে নিয়ে গিয়ে চলে নির্যাতন, মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনতে হয়। সুদাই না দন লাগছে বাসার কাম করে টিয়া দিই মানছে চান্দা টিয়া দেয় আর নাইলে মা ফলাফান নাগা ওই এইটাই দেওয়ার একটা আইসিন কুদুরা লইয়া গেছি দইরা তো আবার 15,000 টিয়া দিয়া সুদাই রাহন লাগছে। টাকা আমার ইট সিমেন্ট বালু লেবার ওদের কথা দাড়ি কমা হাই ব্যান্স সেমিগুলো সবগুলো মেনে চলতে হইতেছে, না চললে ওই ওখানে রাস্তা না ছিল একটা নিয়ে রিমান্ডে দিতে ওই শিখদের মতো। প্রশাসন নিয়ন্ত্রণে নেয়ার পরও জঙ্গল সলিমপুরে কিভাবে হচ্ছে এই চাঁদাবাজি? মূল হোতাসহ দুই বাহিনীর সবাই অধরা কেন? প্রকাশ্যে বা গোপনে কেউ চাঁদাবাজি করলে ভুক্তভোগীদেরকে পুলিশের সহায়তা নিতে বললেন এই কর্মকর্তা। কেউ যদি এসে কাউকে লুকিয়ে এসে একটা ভয় দিয়ে কথা বলে যায় আর সে যদি ভয় পেয়ে এটা দিয়ে দেয়, তাহলে তো সেটা হয়ে গেল সেই মোবাইলে কারো নাম ধরে হুমকি দিয়ে টাকা নেওয়ার মতো। যে ভয় পাচ্ছে সে দিয়ে দিচ্ছে। এইখান থেকে এ ধরনের চাঁদাবাজির সুযোগ রাখবো না। এখন আমাদের তো জানতে হবে বিষয়টা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 4,000-এর বেশি সদস্য গত 9 মার্চ যৌথ অভিযান চালিয়ে জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে নেয় প্রশাসন। কিন্তু 24 মে মধ্যরাতে র্যাবের ক্যাম্পে হামলা, ভাঙচুর, গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা তাদের শক্তিমত্তা জানান দেয়। এরপর 31 মে পরিদর্শনে গিয়ে কঠোর বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। একটা হচ্ছে বেতুয়া আর একটা চা বাগান। চট্টগ্রামের হালি শহরে একটি কলোনিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে আছেন সহকর্মী আলামিন শিকদার, যাচ্ছি তার কাছে। আলামিন, আগুন পুরোপুরি নেভানো গেছে কিনা এবং কি অবস্থা দেখছেন আপনি বর্তমানে? ঠিক 10টা নাগাদ আগুনের সূত্রপাত হয়। এই মুহূর্তে আমরা সেই আগুনের যে কলোনিটি লেগেছে সেটি দেখানোর চেষ্টা করছি। একেবারে কাঁচা বসতঘর যেটাকে বলা হয় সেটি একেবারে পুড়ে ছাই হয়ে গেছে, কোনো কিছুই এখানে বেঁচে নেই। যারা এই আশপাশে এসেছিলেন, যারা দেখেছেন, তারা বলছেন খুব অল্প সময়ের মধ্যে, যেহেতু কাঁচা বসতঘর, টিন, সেগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এখন পর্যন্ত পুরোপুরিভাবে আগুন নির্বাপনের যে কাজ সেটি করছে। যদিও আগুন নিয়ন্ত্রণের ঘোষণা তারা 10টা 40 মিনিটেই বলে দিয়েছে যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, তবে এখন পুরোপুরি নির্বাপনের যে কাজ সেটি করছে। যারা এখানে বসবাস করতেন, এমন 10 থেকে 12টি পরিবার রয়েছে, সেই পরিবারগুলো বলছে তারা এক কাপড়ে ঘর থেকে বের হতে বাধ্য হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে আগুনটি ছড়িয়ে পড়ে, যার কারণে তারা কোনো প্রয়োজনীয় এবং দামি কোনো জিনিসপত্র নিয়ে সেখান থেকে বের হতে পারেনি। ঘরের চারপাশের যে অবস্থা সেটি দেখলে অন্তত কিছুটা হলো আঁচ করতে পারছেন যে এখান থেকে আসলে কোনো কিছুই তারা নিয়ে বেরোতে পারেনি। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে এসে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণের যে চেষ্টা সেটি চালায় এবং 40 মিনিটের মধ্যে আগুনটি নিয়ন্ত্রণে তারা নিয়ে আসে। পাশাপাশি আমরা দেখছি বিজিবির সদস্যরাও এইখানে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন, স্থানীয়রা এখানে অনেকে এসেছেন। আপনারা যদি বলেন আসলে কয়টার দিকের ঘটনা, খুব অল্প সময়ের মধ্যে আগুনটি ছড়িয়ে গিয়েছে। সকাল 9:30 বাজে আপনার আগুনের সূত্রপাত, ওই রান্নাঘর থেকে আগুনের সূত্রপাতটা হয়েছে এই বাসাটা থেকে হয়েছে। এখন যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে হয়েছে। এরপরে আপনার 10-12টা পরিবার একদম শেষ হয়ে গেছে আর কি। এক কাপড়ে তারা ঘর থেকে বেরিয়ে দিয়েছে, আপনার কিছু নিয়ে বেরোতে পারে নাই। হ্যাঁ, আপনাদের নিজে দেখতে পাচ্ছেন এখানে সবকিছু জ্বলে গেছে, ধ্বংস হয়ে গেছে। আমরা আশপাশের অনেকের সাথে কথা বলার চেষ্টা করলাম এবং তারা যে তথ্যটি বললেন ঠিক খুব অল্প সময়ের মধ্যেই, যেহেতু কাঁচা বসতঘর, টিন শেড, বাঁশ দিয়ে তৈরি একটি আমরা দেখতে পাচ্ছি যে কলোনি, সেটি খুব অল্প সময়ের মধ্যে পুরো ছাই হয়ে গেছে এবং এখানে যারা বসবাস করত তারা কিছুই সাথে নিয়ে বের হতে পারেনি। এক কাপড়ে তাদেরকে সেখান থেকে বের হয়ে যেতে হয়েছে শুধুমাত্র নিজের জীবনকে বাঁচানোর জন্য। পুরবি, ধন্যবাদ আলামিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে জনবলের অভাবে 5 বছর পরও চালু হয়নি 10 শয্যার আইসিইউ ইউনিট। এতে নষ্ট হচ্ছে শত কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি। ভোগান্তি পোহাতে হচ্ছে বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের। দ্রুতই সমস্যা সমাধান করে আইসিইউ ইউনিট চালু করে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সিরাজগঞ্জের 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল জেলার 32 লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল এটি। 2014 সালে 882 কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠা করা হয় হাসপাতালটি। পুরোদমে সেবা কার্যক্রম শুরু হয় 2021 সালে। তবে 5 বছর পেরোলেও এখনও চালু হয়নি 10 শয্যার আইসিইউ ইউনিট।
ফলে পড়ে পড়ে নষ্ট হচ্ছে শত কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি। ভোগান্তি পোহাতে হচ্ছে বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসা নিতে আসা গুরুতর রোগীদের। সিরাজগঞ্জ মেডিকেল একটি পূর্ণাঙ্গ মেডিকেল। আসলে পূর্ণাঙ্গ মেডিকেল বলতে যেটা বোঝায় সেখানে আইসিইউ, ইসিইউ বিভিন্ন বিষয়ে সব কিছু থাকা দরকার। আইসিইউ না থাকলে তো অনেক সমস্যা হয়। একটা রুগী মনে করেন বেশি সিরিয়াস হয়ে গেল, তাকে তো আইসিইউতে নেওয়া প্রয়োজন। স্বজনরা জানান, আইসিইউ না থাকায় মুমূর্ষু রোগীদের জরুরি চিকিৎসা নিতে অন্য জেলায় স্থানান্তর করতে হচ্ছে। এতে বাড়ছে সংকটাপন্ন রোগীদের মৃত্যু ঝুঁকি। আইসিইউতে কোনো সেবা পাচ্ছি না। আমরা দূর দূরান্ত থেকে আসলে পারে দেখা যায় যে এমার্জেন্সিতে যাই, এমার্জেন্সিতে গেলে পারে বলে যে আমাদের আইসিইউ বন্ধ আছে। তারা দেখা যায় এখান থেকে রিপার্ট করে দেয় সেই ঢাকা, বগুড়াতে এবং বিভিন্ন জায়গায়, ইনাদপুর। সাধারণ মানুষ অনেক ক্ষতি, মানে সব দিক দিয়ে তারা প্রেশারে হচ্ছে আর কি। হাসপাতালের উপসহকারী পরিচালক জানান, প্রয়োজনীয় দক্ষ জনবলের অভাবে এখনও আইসিইউ চালু করা সম্ভব হয়নি। এসব বিষয়ে মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। জনবলের জন্য এটা আমরা চালু করতে পারি নাই। আমরা মন্ত্রণালয়ে অধিদপ্তরে যোগাযোগ করেছি, চিঠি দেওয়া হয়েছে। তো পর্যাপ্ত জনবল পেলেই আমরা এটা চালু করতে পারবো। দ্রুত পদক্ষেপ না নিলে আধুনিক এই হাসপাতাল শুধু নামেই সীমাবদ্ধ থাকবে, এমনটাই আশঙ্কা স্থানীয়দের। জারিন অর্নি, যমুনা নিউজ। এক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা হবে ইরানের সঙ্গে, এমন আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা হলে যুদ্ধবিরতি দীর্ঘায়িত হবে এবং হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে পুনরায়। এর আগে ইরানের সাথে শান্তি চুক্তির প্রস্তাবিত খসড়ায় তৃতীয় দফা সংশোধনের কথা জানায় হোয়াইট হাউস। খসড়া নিয়ে বিস্তারিত না জানালেও ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প দাবি করেন, চুক্তির জন্য মুখিয়ে আছে ইরান, তবে জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতে রাজি হবে না বলে জানিয়েছে তেহরান। লেবাননে তেল আবিবের তীব্র হামলা ঘিরে ইরানের হুমকির পর উত্তেজনা কমাতে তৎপর হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হিজবুল্লাহর সাথে ফোনালাপ করেছেন ট্রাম্প। জানান, ইসরায়েলকে লেবাননের রাজধানী বৈরুতে নতুন করে স্থলসেনা না পাঠাতে রাজি করিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের হামলা বন্ধে সম্মত হয়েছে বলেও দাবি করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প একথা জানান। এর আগে লেবানন ও গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে কঠোর হুঁশিয়ারি দেন তেহরান। জানায়, তেল আবিব রেড লাইন অতিক্রম করলে তার নতুন ফ্রন্টে সরাসরি যুদ্ধের দিকে যেতে পারে। এছাড়াও যুক্তরাষ্ট্রের সাথে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে যাবে এবং হরমুজ প্রণালী নিয়েও কঠোর অবস্থানে যাবে তেহরান। ওই সতর্কতার পরই ইসরায়েল ও হিজবুল্লাহ উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেন ট্রাম্প। সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ আইনের প্রতিবাদে আবারও বিক্ষোভে উত্তাল ইসরায়েল। সোমবার জেরুজালেমে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আলট্রা অর্থোডক্স ইহুদিরা। এই সময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় জলকামান। আন্দোলনকারীদের অভিযোগ, আলট্রা অর্থোডক্স তরুণদের সামরিক বাহিনীতে যোগদানের জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক হলেও এতদিন ছাড় পেয়ে আসছিল কট্টরপন্থী ইহুদিরা। তবে এখন তাদেরও সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদানের আইন পাশ হয়েছে নেসেটে। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে পারিবারিক বিবাদের জেরে এলোপাথারি গোলাগুলি হয়েছে। আততায়ী সহ প্রাণ গেছে কমপক্ষে 7 জনের। তারা সবাই হামলাকারীর আত্মীয়। সোমবার স্থানীয় সময় দুপুরে রাজ্যের মাস্কাটিন শহরে ঘটনা ঘটে। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে 52 বছর বয়সী ওই বন্দুকধারী শহরটির দুটি বাসভবনে হামলা চালায়। এক বাসাতেই পাওয়া যায় 4 জনের মরদেহ। বাকি 2 জন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান আরেক বাড়িতে। নিরাপত্তা কর্মীদের মুখোমুখি হলে গুলি চালিয়ে আত্মহত্যা করেন হামলাকারী। এ ঘটনায় তদন্ত চালাচ্ছে কর্তৃপক্ষ। কঙ্গোতে বিদ্রোহী গোষ্ঠীর আলাদা 2টি হামলায় কমপক্ষে 16 জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় বেলি শহরে এই হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠী এডিএফ। এই সশস্ত্র গোষ্ঠীটি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সাথে সম্পৃক্ত। প্রথম হামলায় এনগাদি এলাকায় প্রাণ যায় 7 জনের, এর মধ্যে একজন সেনা সদস্যও রয়েছেন।
এরপর নগিতে এলাকাতেও হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এই হামলার পর 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বছরের পর বছর ধরে দেশটিতে হামলা চালিয়ে হাজার হাজার বেসামরিককে হত্যা করে আসছে এডিএফ। উগান্ডা ও কঙ্গোর সেনাবাহিনী বিভিন্ন সময় অভিযান চালালেও কমেনি গোষ্ঠীটির তৎপরতা।